আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা ওয়ান টিভি প্রাইম নিউজ। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরায়েল। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সবচেয়ে বড় পতনের রেকর্ড। কাতার সৌদির মধ্যস্থতায় আফগানিস্তান পাকিস্তান সংঘাত স্থগিত। অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ। অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, অবশেষে ভুল স্বীকার করলেন সালমান। স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে ভারতীয় এক পেসারের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার বলেছেন, ট্রাম্প গাজা থেকে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রাখার জন্য তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করা হবে। হারজোগ তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতেই সাহায্য করেননি, অধিকন্তু নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য প্রকৃত আশার উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছেন। তিনি আরও বলেন, তাকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। হারজোগ বলেন, আগামী মাসগুলোতে এই পুরস্কার প্রদান করা হবে এবং সোমবার মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল সফরের সময় তিনি ট্রাম্পকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। সোমবার ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের অংশ হিসেবে ইসরায়েল ও হামাস জিম্মি বন্দি বিনিময় অনুষ্ঠানের জন্য প্রস্তুত। ট্রাম্পের 20 দফা পরিকল্পনার লক্ষ্য হল 7 অক্টোবর 2023 তারিখে ইসরায়েলি ফিলিস্তিনি গোষ্ঠীর আক্রমণের ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো। ইসরায়েলে তার সংক্ষিপ্ত সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং ইসরায়েলি সংসদে ভাষণ দেবেন বলেও আশা করা হচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট পুরস্কার সেই ব্যক্তিদের প্রদান করা হয় যারা ইসরায়েল রাষ্ট্র বা মানবতার জন্য অসামান্য অবদান রেখেছেন। এর আগে ইসরায়েল 2013 সালের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পুরস্কার প্রদান করেন। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেমেছে ট্রাম্প আমলের সবচেয়ে বড় ধস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল এবং নতুন করে শুল্ক আরোপের হুমকির পরেই ওয়াল স্ট্রিটে এই ঐতিহাসিক পতন ঘটে। ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিল মাসের পর সবচেয়ে বড় ধসের মুখে পড়ে। সপ্তাহ জুড়ে যেসব মুনাফা হয়েছিল তার সবই মুছে যায় একদিনে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এই পতনের প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা আবারও চরমে পৌঁছানো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করেছেন তিনি। পাশাপাশি আমদানি করা চীনা পণ্যের ওপরও বৃহৎ মাত্রার শুল্ক আরোপের হুমকি দেন। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়, যার প্রভাব পড়ে বৈশ্বিক শেয়ার বাজারেও। বিশ্লেষকরা বলছেন, এই ধস শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করতে পারে। বাণিজ্য যুদ্ধ পুনরায় শুরু হলে এর নেতিবাচক প্রভাব পড়বে পণ্যের দাম, আমদানি রপ্তানি এবং সাধারণ ভোক্তার উপর। টানা 2 দিন ধরে রগরগে টানটান উত্তেজনায় সীমান্ত সংঘর্ষে জড়িয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। আর এই সংঘর্ষের জেরে সেনা নিহতদের পাশাপাশি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই 2 দেশ। তবে এবার কাতার ও সৌদি আরব কাবুল ইসলামাবাদকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানালেন পরপর 2 দেশ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি এবং সংযমকে প্রাধান্য দিতে হবে এবং এমনভাবে মতপার্থক্য সমাধানের চেষ্টা করতে হবে যাতে উত্তেজনা হ্রাস পায় এবং পরিস্থিতির আরও অবনতি রোধ করা যায়, যার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, ইরান তার পারিপার্শ্বিক পরিবেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং আফগানিস্তান ও পাকিস্তান এই 2 প্রতিবেশী ও মুসলিম দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে
যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, কাতার ও সৌদি আরবের অনুরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ স্থগিত করা হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি আবার কোনো হামলা চালায়, আফগানিস্তান তার উপযুক্ত জবাব দেবে। মুখপাত্র বলেন, কাতার ও সৌদি আরব যুদ্ধ বন্ধের আহ্বান জানায় এবং আফগানিস্তানের ইসলামিক আমিরাত সেই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ বন্ধ করেছে। অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, তার দেশ জাতীয় স্বার্থ ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারতের সহায়তায় খারেজি সন্ত্রাসীরা আফগান অন্তর্বর্তী সরকারের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক পর্যবেক্ষণ প্রতিবেদনে প্রমাণিত একটি বাস্তবতা। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেন, ইসলামিক আমিরাত বাহিনীর দ্বারা পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তিনি বলেন, আফগানিস্তানের একটি বৈশিষ্ট্য হল, ভেতরের মতভেদ সত্ত্বেও যদি কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করে, তখন গোটা জাতি, ওলামা ও নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 3 জন যৌথভাবে এবার এই পুরস্কার জিতেছেন। সুইডিশ একাডেমি সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। তারা হলেন জোয়েল মেকিওর, ফিলিপ এগিও ও পিটার হাউইট। স্কটহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য তারা এই স্বীকৃতি অর্জন করেছেন। তাদের মধ্যে জোয়েল মুকিওর যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের জন্য এই পুরস্কার জিতেছেন। বাকি দুজনের মধ্যে হলেন ফিলিপ আগিও, ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স ও ইনসিয়াদ এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক, আর পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব বিকাশের জন্য তারা এই পুরস্কার বিজয়ী হয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি জানায়, এই 3 অর্থনীতিবিদের গবেষণা আধুনিক অর্থনীতির চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের কাজ উদ্ভাবন, প্রযুক্তি ও প্রতিযোগিতা কিভাবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং সমাজের অবকাঠামোগত পরিবর্তন ঘটায় তা উন্মোচন করেছে। খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডক্টর জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বর মাসে তিনি একটি মেগা লেকচার ইভেন্টে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। এই আয়োজনের দায়িত্বে রয়েছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ জানান, আগামী সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো আয়োজনের সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে 28 অথবা 29 নভেম্বর ঢাকায় ডক্টর জাকির নায়েকের প্রথম প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও একাধিক প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরও স্পষ্ট করেন যে ডক্টর জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে অনুষ্ঠিত হবে। ভক্ত ও অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার পর ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে দেশের মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন এটি যুব সমাজের মধ্যে ইসলামিক জ্ঞানের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইতালির রোমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার স্থানীয় সময় সকাল 10টার দিকে চিরো কুমাসিমোর সামনে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ইতালি আওয়ামী লীগের রেজিয়ন এমার্কে আনকোনা শাখার ইসরাফিল মল্লিক ও নাসির উদ্দিন খানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ করেছেন। নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন দেখা গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রবিবার স্থানীয় সময় বিকেল 5টায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে।
বলিউডে সালমান খান ও অরিজিৎ সিং এর দ্বন্দ্ব অনেক পুরনো, যা নিয়ে একটা সময় হয়েছিল ব্যাপক আলোচনা। প্রায় এক দশক আগের শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজে মুখ খুললেন সালমান। শুধু যে নায়িকাদের মধ্যেই ক্যাটফাইট হয় এমনটা ভেবে থাকলে খুব ভুল করবেন। বলিউডের নায়কে সংঘাত খুবই সাধারণ ব্যাপার। বড় বড় অভিনেতারাও কুৎসিত বিবাদে জড়িয়েছেন একে অপরের সঙ্গে। তবে গায়কে ঝামেলার উদাহরণও কিন্তু রয়েছে ইন্ডাস্ট্রিতে। এক্ষেত্রে দুজনেই অত্যন্ত জনপ্রিয় নাম, সালমান খান ও অরিজিৎ সিং। বলিউডের বাস্তবের অ্যাংরি ইয়াং ম্যান সালমান খান এখন আর ইয়াং না থাকলেও মেজাজটার খাদে নামাতে পারেননি ভাইজান। একাধিক অভিনেতার সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক বানিয়ে রেখেছেন তিনি। এমনকি নিপাট ভদ্র ভালো মানুষ অরিজিতের সঙ্গেও পাঙ্গা নিয়ে বসে রয়েছেন। অরিজিৎ সালমানের রেশারেশির খবর বেশ পুরনো। এবার দুজনের বিবাদ নিয়ে মুখ খুলেছেন ভাইজান। সম্প্রতি বিগ বস 19-এর উইকেন্ড কাবারের সময় সালমান স্পষ্ট করে বলেছিলেন তিনি ও অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ব্যাটল অফ সালওয়ানে একসঙ্গে কাজ করছেন। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে সমস্যা হয়। পরে সে বাদানুবাদের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ ঘটনার পর নিজের বেশ কয়েকটি ছবি থেকে অরিজিতের গান ফেলে দেন ভাইজান। এবার জানালেন সেই তিক্ততা আর নেই নায়ক ও গায়কের মাঝে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ভারতে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে বল করার সময় মাঠেই প্রাণ হারিয়েছেন বাঁ হাতি পেসার আহমার খান নামের এক ক্রিকেটার। ম্যাচে অংশ নেয় মোরাদাবাদ ও সম্বল নামের দুটি দল। সম্বলের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল 14 রান। আহমার শেষ ওভারে বল করতে আসেন এবং 4 বলে 11 রান দিয়ে দেন। তার দল জয় পেলেও সেই জয়ের মুহূর্তেই ঘটে বিপর্যয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় শেষ বলটি করার পরপরই হঠাৎ করে ক্রিজে বসে পড়েন আহমার খান এবং মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে কেউ বুঝতেই উঠতে পারছিলেন না। পরে সতীর্থরা ছুটে আসেন এবং মাঠেই তাকে সিপিআর দেওয়া শুরু করেন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গেছে আহমার খান মুরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 সন্তান ও 1 বোনকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু এবং ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।